হাসনাত আব্দুল্লাহ সরাসরিভাবে হুমকি দিতে থাকে ডক্টর ইউনূস সরকারকে। ও খুব খারাপ হবে যদি চিন্ময় কৃষ্ণ দাসকে জামিনে কোনোভাবে মুক্ত করা হয়। মৌলবাদী বিভিন্ন সংগঠন যারা সরকারকে নানাভাবে দোমড়াচ্ছে, মোচড়াচ্ছে, কখনো বলছে বাদিকে যাও তো বাদিকে যেতে হচ্ছে, কখনো বলছে ডান দিকে যাও তো ডান দিকে যেতে হচ্ছে, কখনো বলছে ওঠো তো উঠছে, কখনো বলছে বসে থাকো, বসে যাচ্ছে। এই হচ্ছে এখন বাংলাদেশের পরিস্থিতি। বিজিবির প্রাক্তন প্রধান তিনি বলেছেন যে উত্তর পূর্ব ভারতে দখল নিতে হবে। বালুচিস্তান একদিন না একদিন স্বাধীন হবে। ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে বলছে যে আমাদেরকে বাঁচান, যা আমরা কোনো রকমে সংগ্রহ করতে পেরেছি আপনাদের কাছ থেকে, এদের কাছ থেকে, ওদের কাছ থেকে, তাদের কাছ থেকে যে অস্ত্র রয়েছে সেই অস্ত্র ভাণ্ডার ফুরিয়ে গেলে কি হবে। এখন জম্মু কাশ্মীরের এই যে অবস্থা, সেই অবস্থায় ভারতীয় সেনাবাহিনী এখন সম্পূর্ণ কমান্ডে রয়েছে। পাকিস্তান দখল করা ভারতের কখনোই উদ্দেশ্য ছিল না বা উদ্দেশ্য নেই, কিন্তু ইট উইল ইমপ্লোড উইদিন, একটা কথাই আছে, এক্সটার্নাল কিছু করার দরকার নেই, ইট উইল ইমপ্লোড উইদিন, তার মানে ভেতর থেকেই সেটার ভেঙে যাবে। বালুচিস্তান সেই দিকে ইঙ্গিত দিচ্ছে, যেমন পাকিস্তানকে, ঠিক তেমনিভাবে বাংলাদেশেরও রক্ষা করা উচিত তার চট্টগ্রাম, রংপুর এই ডিভিশনগুলো। অনেকের মধ্যে এরকম একটা সংশয় তৈরি হয়েছে যে আদৌ কি ভারত যুদ্ধে যাচ্ছে। একেবারে কড়া জবাব যাকে বলে, যুদ্ধটা শুরু করে একদম 3টে বাহিনীর আক্রমণ হেনে পর্যদস্ত করা পাকিস্তানকে। অনেকেই সকালবেলা উঠে হয়তো দেখছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া খুলে যুদ্ধটা লেগে গেল কিনা। যারা ভাবছেন যুদ্ধটা কবে লাগবে, কিভাবে আর কি, তাদের এটা মনস্কামনা পূর্ণ করার জন্য তো সেনাবাহিনী দায়বদ্ধ নয়। ভারতীয় সেনাবাহিনীকে পুরো দায়িত্ব দেওয়া আছে। ভারতীয় সেনাবাহিনী তার সময় সুযোগ বুঝে প্রত্যাঘাত তো আনবে, এটা তো নিশ্চিত, কিন্তু তার আগে বেশ কিছু কিছু বিষয় যেগুলো আসছে সেতে বোঝা যায় যে ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন পরাক্রম দেখে পাকিস্তানের মধ্যে যে একটা থরহরি কম্প হয়েছে, এবং পাকিস্তানের ছোট ভাই বাংলাদেশ, অধুনা যারা ক্ষমতায় রয়েছে বাংলাদেশে, তাদের নানা রকম মন্তব্য এবং যে পদ্ধতিগুলো তারা নিতে চলেছে বাংলাদেশ, সেগুলো দেখে বোঝা যায় যে কোথাও পাকিস্তানকে একটা রিলিফ দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। কি সেটা, কিভাবে আর কেনই বা, আজকের এপিসোডে এই ব্যাপারে একটু আপনাদের কাছে খোলসা করে দেব। বাংলাদেশে সবচেয়ে বিতর্কিত যে অধ্যায়টি ছিল 5ই আগস্টের পর, সেখানে নির্বিচারে হিন্দুদের উপর একটা সংগঠিতভাবে আক্রমণ নামিয়ে আনে বিভিন্ন মৌলবাদী সংগঠনগুলো, এবং তারা তাদের সম্পত্তি গ্রাস, অগ্নিসংযোগ, লুটপাট, খুন, ধর্ষণ, যাবতীয় যে সমস্ত জেহাদি কার্যকলাপগুলো রয়েছে, সমস্ত কার্যকলাপ পরিচালিত হয় হিন্দুদের বিরুদ্ধে। এবং সেই হিন্দুদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদের বিভিন্ন সময় তারা যে আক্রান্ত হয়েছে, এবং তাদের উপর যে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া আছে যে এরা আওয়ামী লীগপন্থী, সেটাকে নস্যাৎ করার জন্য চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, মূলত তার নেতৃত্বে একটা আন্দোলন সংগঠিত হয়েছিল। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা সংখ্যালঘু রয়েছেন বাংলাদেশে, তাদের এই সম্মিলিত যে পরিষদ, যা পরবর্তী ক্ষেত্রে সনাতন জাগরণ মঞ্চ বলে আত্মপ্রকাশ করে, তাদের উপর নেমে আসে এক চরম নির্যাতন। কিন্তু সেটাকে উপেক্ষা করে প্রায় লক্ষাধিক মানুষকে নিয়ে সেই আন্দোলন রীতিমতো দানা বাঁধছিল, এবং প্রমাদ গণে হচ্ছে ইউনূস সরকার। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়, এবং শুধু চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের মধ্যে দিয়ে ডক্টর ইউনূস সরকার ক্ষান্ত হয়নি, তারা তার আইনজীবীদেরও গ্রেপ্তার করে। তার পরের পর্ব হচ্ছে অত্যন্ত লজ্জাজনক বাংলাদেশের কাছে, এবং লজ্জাজনক গোটা মানব ইতিহাসের জন্য, যে তাকে জেলে পুড়ে রাখা হয় এবং কোনো রকম বিচার তার হয়নি।
কিন্তু সাম্প্রতিক যখন পাকিস্তানে এই ঘটনা শুরু হয় এবং পেহেলগাঁও কাণ্ডর পর পাকিস্তানের উপর যখন ভারত একটা কড়া প্রতিশোধ নেওয়ার জন্য উদ্যত হয়, ঠিক সেই সময় প্রাথমিক অবস্থায় বাংলাদেশে অনেকেই তাতে একটু ঘাবড়ে গেছিলেন এবং ঘাবড়ে গিয়ে যেটা হয়েছিল যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হয়তোবা নিষ্কৃতি দেওয়া হবে বা তাকে জামিনে অন্তত ছেড়ে দেওয়া হবে, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের হাইকোর্টের দুজন বিচারপতি তার জামিনের আবেদন মঞ্জুর করে। তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ে হিজবুত তাহরির নেতা এই হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ সরাসরিভাবে হুমকি দিতে থাকে ডক্টর ইউনূস সরকারকে, ও খুব খারাপ হবে যদি চিন্ময় কৃষ্ণ দাসকে জামিনে কোনোভাবে মুক্ত করা হয়। হাসনাত আবদুল্লাহর মনে হয়েছিল যে ডক্টর ইউনূস সরকার এই পরিস্থিতিতে কোথাও একটা জায়গায় নড়বড় করছে এবং যে কারণে তার আবার একটা ভারত অভিমুখ তৈরি করছে। এটা হাসনাত আবদুল্লাহর একটা মনে হওয়া, এবং তার মনে হওয়া যথেষ্ট মানে ন্যায়সঙ্গত কারণ তার কাছে থাকতে পারে, কিন্তু তার এই মনে হওয়ার জন্য সে তো আর চুপ করে বসে থাকার লোক নয়। হিজবুত তাহরির এই নেতা বাংলাদেশে 5ই আগস্টের আগে জুলাই আগস্টে যে বিপ্লব, তাদের ভাষায় সেই বিপ্লবের এক অন্যতম কারিগর ছিল। ডাইনামিক বলে তার একটা সুখ্যাতি আছে বাংলাদেশে, এবং উগ্র মৌলবাদকে চাষ করে মগজে। এই হাসনাত আবদুল্লাহ হুমকি দেয় এবং হুমকির পরে পরেই দেখা যায় তার জামিন নামঞ্জুর হয়ে গেছে, মানে চিন্ময় কৃষ্ণ দাস অন্তরীণ থাকছে। এই ঘটনা কি ইঙ্গিত দেয়? এই ঘটনা এটাই ইঙ্গিত দেয় যে বাংলাদেশ আছে তার চিরচরিত পথেই এখনো পর্যন্ত, এবং বাংলাদেশে যে সংগঠনগুলো রয়েছে মৌলবাদী বিভিন্ন সংগঠন, যারা সরকারকে নানাভাবে দোমড়াচ্ছে মোচড়াচ্ছে, কখনো বলছে বাঁদিকে যাও তো বাঁদিকে যেতে হচ্ছে, কখনো বলছে ডান দিকে যাও তো ডান দিকে যেতে হচ্ছে, কখনো বলছে ওঠো তো উঠছে, কখনো বলছে বসে থাকো, বসে যাচ্ছে। এই হচ্ছে এখন বাংলাদেশের পরিস্থিতি। তারপরের ঘটনা আরও ইন্টারেস্টিং। যখন ভারত উদ্যত হচ্ছে আরব সাগর বঙ্গোপসাগরে, নৌমহড়া একেবারে চরমে, এবং এলওসি বরাবর সেখানে পাকিস্তানের রেঞ্জাররা ক্রমাগত গুলিবর্ষণ করছে, যেটা তারা করে থাকে। যে কোনো ক্ষেত্রে কোনো ডেকোরাম তারা কোনোদিনই মানেনি পাকিস্তান। একেবারে 1947 বা 48 সালে আমি বারবার করে নেহেরু লিয়াকত চুক্তির কথা বলি, যেখানে সংখ্যালঘুদের মান মর্যাদা ইজ্জত রাখার যে বন্দোবস্ত ছিল, সে বন্দোবস্ত একদিকে যেমন পাকিস্তান এবং তৎকালীন পূর্ব পাকিস্তান দুটোই কোনোভাবে মানেনি, যে কারণে আজকে উল্লেখযোগ্যভাবে পাকিস্তানে মাত্র 1% এবং বাংলাদেশে 7.69% মতো হিন্দু জনসংখ্যা রয়েছে। এই তো অবস্থা। এই অবস্থায় গেড়ে বসে রয়েছে মৌলবাদ, এবং তারা দেশের যে সমস্ত মানুষ জনগণ সমাজের ইন্টেলেকচুয়াল তাদের উদ্দেশ্যে বারবার যেমন বার্তা দিচ্ছে, এবং তার সাথে যে বিষয়টাকে তারা বারবার করে তুলে ধরে সেটা হচ্ছে উগ্র ভারত বিদ্বেষ। এই উগ্র ভারত বিদ্বেষের মধ্যে গোটা কৌমকে তারা এমনভাবে তারা তৈরি করতে চায় যে যেখানে মুখ খুললেই ভারত বিদ্বেষ, মুখ খুললে হিন্দু বিদ্বেষ। এর অবলম্বন করেছে পাকিস্তান এবং তার দোসর আজ বাংলাদেশ। বাংলাদেশের বিজিবির প্রাক্তন প্রধান তিনি বলেছেন যে উত্তর পূর্ব ভারতে দখল নিতে হবে, এই 7টা রাজ্যকে দখল নিলে ভারতকে শায়েস্তা করা যাবে। কে বলছেন? না, বাংলাদেশের বিজিবির প্রাক্তন প্রধান। তার এই বক্তব্যের মধ্যে লুকিয়ে আছে একটা পরিকল্পনা। সেই পরিকল্পনাটা রচিয়ে দিয়েছে হচ্ছে ISI, ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, বাংলাদেশের খুফিয়া এজেন্সি। তারা এটা জানে যে এই মুহূর্তে যে পরিস্থিতি, বালুচিস্তানে নাস্তানাবুদ হচ্ছে পাকিস্তান। বালুচিস্তান একদিন না একদিন স্বাধীন হবে। যেভাবে পাকিস্তান গঠনের পর্বে বালুচিস্তানকে তারা নিয়ে তার সম্পদকে শোষণ করেছে, তার জবাব একদিন বালুচিস্তান দিয়েই যাবে। তার জবাব যেভাবে তারা দিয়ে যাচ্ছে একদিন তার সুফল ফলবেই, এটা গোটা বিশ্ব আস্তে আস্তে মেনে নিচ্ছে। বালুচিস্তান স্বাধীন হবে একদিন। বালুচিস্তান পাকিস্তানের নাগপাস থেকে মুক্ত হবে, এবং তার সাথে পাঠানদের যে জায়গাটা রয়েছে খাইবার পাখতুনখোয়া, সেই অঞ্চলে TTP
তেহরিকে তালিবান পাকিস্তান তারাও হচ্ছে আক্রমণে রয়েছে, যে কারণে হচ্ছে পাকিস্তান সেনাবাহিনী সেখানে কখনো কখনো সেনাবাহিনী মজুত করছে, কখনো কখনো আক্রমণ হলে পিছিয়ে আসছে, চলে আসছে হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর এই অঞ্চলটা রক্ষা করতে। এইভাবে চলছে পাকিস্তানের টানাপোড়েন। যুদ্ধাংদেহী মেজাজে তারা আওয়াজ দিচ্ছে বটে, কিন্তু তার সাথে হাতে পায়ে ধরছে গোটা বিশ্বের কাছে, এমনকি আমেরিকার কাছে গিয়ে, ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে বলছে যে আমাদেরকে বাঁচান, যা আমরা কোনো রকমে সংগ্রহ করতে পেরেছি আপনাদের কাছ থেকে, এদের কাছ থেকে, ওদের কাছ থেকে, তাদের কাছ থেকে যে অস্ত্র রয়েছে সেই অস্ত্র ভাণ্ডার ফুরিয়ে গেলে কি হবে, এমনি দেশের অর্থনীতির টালমাটাল। অন্যদিকে ভারত সিন্ধু জল চুক্তি বাতিল করে যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে, সেখানে কৃষিকাজ এখন লাটে উঠেছে। কৃষকের মাথায় হাত, অন্যদিকে বিভিন্ন পরিবারে যারা জঙ্গিবাদের সাথে যুক্ত হয়ে পড়েছে তারা সেখানে রয়েছে। তার কারণ হেভি সেলিং চলছে, এবং ভারতীয় সেনাবাহিনী একদিকে এবং ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি তারা যেভাবে আর তদন্তকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং যেভাবে ধরা পড়ছে ওভারগ্রাউন্ড ওয়ার্কার যারা জিহাদি কর্মকাণ্ডে যারা প্রতি মুহূর্তে পাকিস্তানের সহায়ক শক্তি হিসাবে কাজ করেছে, সেই সমস্ত লোকাল যে সমস্ত কাশ্মীরিরা, তাদের ধরপাকড় চলছে। এই যুদ্ধংদেহী পরিস্থিতির মধ্যে দৃষ্টিটাকে যদি এইদিকে নিয়ে আসা যায়, অর্থাৎ যেটাকে বলা হয় ল্যাটেরাল এক্সক্যালেশনস, তাহলে ভারতকে হয়তো কবজা করা যাবে। কিন্তু ইস্টার্ন কমান্ড তারাও তো প্রস্তুত, ভারতের সমস্ত কমান্ডগুলো এই মুহূর্তে প্রস্তুত রয়েছে। এটা বাংলাদেশের যারা বিচক্ষণ ব্যক্তি রয়েছে, যারা সামরিক কর্তা রয়েছেন, এমনকি ডক্টর ইউনূস তিনিও তো এই বিষয়টা জানেন। কিন্তু এমনই পরিস্থিতি বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে, সেখানে আইএসআই 5ই আগস্টের আগে এবং 5ই আগস্টের পর ধারাবাহিকভাবে যেভাবে তারা বাংলাদেশকে কবজা করেছে, বাংলাদেশের সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট থেকে শুরু করে হিজবুত তাহরির, বাংলাদেশের ইসলামিক আন্দোলন, জামাত ইসলামী, সমস্তকে তারা কন্ট্রোল করছে, এমনকি রাজনৈতিক ব্যবস্থাকে তারা কন্ট্রোল করছে। যে কারণে সীমান্ত সুরক্ষার উপরে বারবার যে কথাটা বলেছি আমি, সেই সীমান্ত সুরক্ষার উপর জোর দিয়েছে ভারতও। একদিকে সীমান্ত সুরক্ষা, অন্যদিকে ইস্টার্ন কমান্ডো প্রস্তুত আছে। তার কারণ উত্তর পূর্ব ভারতকে টার্গেট করে রেখেছে বাংলাদেশ। এখানে অশান্তির আগুনকে জ্বালিয়ে দিতে পারলে গোটা ভারতবর্ষ জুড়ে এমন একটা পরিস্থিতি তৈরি হবে যাতে পাকিস্তানকে অন্তত সেভ করা যায়। তার কারণ পাকিস্তানের ক্ষেত্রে হাসনাত আবদুল্লাহ, এমনকি বিজিবির প্রধান, প্রাক্তন প্রধান যে কথাটা বলেছেন, দুজনের সুরই মিলিয়ে যাচ্ছে। সেই সুরে রয়েছে যদি পাকিস্তান ধ্বংস হয়ে যায়, যদি পাকিস্তানের অস্তিত্ব বিপন্ন হয়ে যায়, তাহলে ভারতকে এই উপমহাদেশে আর ঠেকানো সম্ভব নয়। বাংলাদেশ অচিরেই ভারতের কলোনি হবে। এই সমস্ত কথাবার্তা বলে বাংলাদেশের মানুষকে তারা তাতিয়ে রাখতে চাইছে। বাংলাদেশের মানুষের মধ্যে এখন একটা দুরবস্থা তৈরি হবে স্বাভাবিক প্রক্রিয়ায়। তার কারণ অর্থনীতি বিপন্ন অবস্থার মধ্যে যাচ্ছে, পাকিস্তানের বিপন্নতা আরও বেশি, সেখানকার জনগণের সাথে সেনাবাহিনীর যে সম্পর্ক, সেটা বাংলাদেশের সাথে অন্তত সেই সম্পর্ক ছিল না। যতই 15 বছরের শাসনকালকে আওয়ামী লীগের তারা সমালোচনা করুক, ফ্যাসিবাদ কায়েম হয়েছে, তার থেকে দ্বিগুণ তিনগুণ আকারে এখন ফ্যাসিবাদ কায়েম হয়েছে বাংলাদেশে, গিরে বসেছে, একেবারে পুরো কণ্ঠস্বরকে তারা স্তব্ধ করে দিয়েছে সংবাদ মাধ্যমে। পাকিস্তানেও ঠিক সেম অবস্থা। এই ক্যান্টনমেন্ট পরিচালিত রাজনীতি একদিকে যেমন পাকিস্তান, অন্যদিকে বাংলাদেশে তার প্রবল মহড়া চলছে। এমতো পরিস্থিতিতে ভারতকে এখন অত্যন্ত সতর্ক থাকতে হচ্ছে। এটা যেন ভুলে না যায় যে বাংলাদেশের সাথে যখন 71 সালে পাকিস্তান যখন যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল, তার কারণ অপারেশন সার্চলাইটের মাধ্যমেই বাংলাদেশে পাক বাহিনী তার নারকীয় অত্যাচার শুরু করেছিল। সেই সময় বাংলাদেশকে ডিফেন্স করতে হচ্ছে। কিন্তু পরবর্তী সময় যখন সত্যিকারের স্বাধীন বাংলাদেশ হলো, তারপরে তার বিভিন্ন অগ্রগতি হয়েছে, কখনো কখনো অগ্রগতি থেমে গেছে। সামরিকও দুটো দেশেই হয়েছে, পাকিস্তানে 3 বার হয়েছে, আইয়ুব খান, জিয়াউল হক এবং পারভেজ মুশারফ, এবং বাংলাদেশও 3 বারের বেশি হয়েছে। এবং সেখানেও সামরিক শাসন রাজনীতিকে কবজা করতে চেয়েছে। তাই দুটো দেশের পরিস্থিতি যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এখন জম্মু কাশ্মীরের এই যে অবস্থা, সেই অবস্থায় ভারতীয় সেনাবাহিনী এখন সম্পূর্ণ কমান্ডে রয়েছে। ভারতীয়
যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেট সেনাবাহিনীর হাতে পূর্ণ ক্ষমতা দিয়েছে। এই পূর্ণ ক্ষমতার জেরে ধীরে ধীরে সেনাবাহিনী কিন্তু তার কার্যক্রমের দিকে এগিয়ে যাচ্ছে। পাকিস্তান দখল করা ভারতের কখনোই উদ্দেশ্য ছিল না বা উদ্দেশ্য নেই, কিন্তু ইট উইল ইমপ্লোড উইদিন, একটা কথায় আছে, এক্সটার্নাল কিছু করার দরকার নেই, ইট উইল ইমপ্লোড উইদিন, তার মানে ভেতর থেকেই সেটার ভেঙে যাবে। বালুচিস্তান সেই দিকে ইঙ্গিত দিচ্ছে যেমন পাকিস্তানকে, ঠিক তেমনিভাবে বাংলাদেশেরও রক্ষা করা উচিত তার চট্টগ্রাম, রংপুর, এই ডিভিশনগুলো। অনেকবার এই বিষয়ে ইঙ্গিত দিয়েছে এবং আগামী দিনে আর ইঙ্গিতে তো শুধুমাত্র দিলে হবে না, সেটাকে না করে সে ভারতের বিরুদ্ধে উত্তর পূর্ব ভারতের দিকে সে নিশানা করতে চাইছে। হয়তোবা অনেকেই বলতে পারেন এই কথাগুলো তো প্রাক্তন বিজেপি প্রধান বলছে, বা হাসনাত আবদুল্লাহ, কি তার লোকাল স্ট্যান্ডে, সে তো নির্বাচনে জিতে আসা কোনো নেতা নন, বা ইভেন সমন্বয়ক ছিলেন, তিনি তো কোনো উপদেষ্টা মণ্ডলীতেও জায়গা পাননি, তার কথার কি মূল্য? আরে দাদা, কথার মূল্য এই কারণেই অনেক সময় এরকম স্পোক পার্সন দিয়ে বলানো হয়, নিজেরা বললো না, এই ধরনের বলানো হয়, সেটা তো বোঝা যায়। আর এই কাজটাই তারা করছে এবং এই কাজের পরিণতি যে কি হতে পারে আগামী দিনে, পাকিস্তান এবং বাংলাদেশ দুজনেই একেবারে বলে দুই ভাই একসাথে গিয়ে গোটা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রনায়কদের গিয়ে পায়ে পড়বে, আমাদেরকে বাঁচান। তার কারণ পরাক্রমী ভারতের সামনে যদি গিয়ে এই দুইটো শক্তি এমন একটা পরিস্থিতি তৈরি করে, তাহলে কিন্তু ভারতীয় সেনাবাহিনী বা কেউ ছেড়ে যে কথা বলবে না, সেটা তো সহজেই অনুমেয়। আজকে এই পর্যন্তই থাকছে। অ্যাকশন রিয়াকশানে প্রতি মুহূর্তের আপডেট আপনাদের কাছে দেবো, তার কারণ অ্যাকশানের পাল্টা রিয়াকশানস যেভাবেই আসবে তার একটা আগাম মানচিত্র আপনাদের সামনে তুলে ধরাই হচ্ছে আমার কাজ, আর সেই কাজটা আপনাদের কাছে করতে থাকবো। শুধু চাই আপনাদের একটু ভালোবাসা, সহযোগিতা এবং আপনাদের কমেন্ট, যে কমেন্টসের মাধ্যমে আগামী সময় বুঝতে সুবিধা হবে যে আর কি আপনাদের প্রয়োজন রয়েছে, আর কি তথ্য জানানোর দরকার আছে। সতর্ক থাকবেন সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।